আমরা সরকারকে যেহেতু সরকার সামনে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে সংবিধানের বিভিন্ন সংশোধন ৭০ অনুচ্ছেদের সংশোধন এবং বিয়োজন নিয়ে কথা হচ্ছে এবং সেটা সংসদের অধিবেশন আগামী কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে। সেখানে সরকার নিশ্চয়ই আবার ভেবে দেখবেন যে সংরক্ষিত নারী কোটা আর সংসদ সদস্যদেরকে এভাবে না রেখে বরং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরো কিভাবে একটা বড় মন্ত্রণালয়ে পরিণত করা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। সেক্ষেত্রে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়কে একটি অত্যন্ত বড় মন্ত্রণালয়, যেখানে নারীর স্বাস্থ্য মানে জনস্বাস্থ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় তো আছেই, কিন্তু নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আরো অনেকগুলো অধিদপ্তর করা যেতে পারে। নারী স্বাস্থ্য, নারীর মাতৃকালীন স্বাস্থ্য, নারীর মাতৃকালীন ঝুঁকি নিরসনের অধিদপ্তর, নারীর মাতৃকালীন ছুটি এবং নারীর নিরাপত্তা, নারীর যে চলাচল পরিবহন, এই সবগুলো নিয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আসলে কি করছে আমি কোনো রেজাল্ট দেখছি না। আপনি যদি গ্রাফ দেখেন আসলে তারা কি করছে, what they are doing, are they doing at all on improving on the transportation, mass transportation for the female? Are they doing any good for the female who are working in overseas, especially in the Middle East যে নারীরা শ্রমিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের দৈহিক নির্যাতনের শিকার হচ্ছে এবং অর্থনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে, সেক্ষেত্রে নারী শিশু মন্ত্রণালয় কি কোনো কাজ করতে পারছে, অথবা তারা কি কোনো সমন্বয় করতে পারছে বিদেশি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে? নারীর যে স্বাস্থ্য ঝুঁকি মাতৃকালীন সময়, সেক্ষেত্রে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কি কোনো সমন্বয় করতে পারছে কিনা, কোনো বড় প্রজেক্ট নিতে পারছে কিনা যে নারীর স্বাস্থ্য উন্নয়নের জন্য, নারীর কর্মসংস্থানের জন্য? যে শ্রম মন্ত্রণালয়ের যে বেকার নারীরা, সেটা গ্রামেও আছে, সেটা শহরেও আছে, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছে? তারা কি কোনো সমন্বয় করতে পারছে? নারীরা যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে তাদের কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারী ও শিশু মন্ত্রণালয়ের সাথে কোনো অধিদপ্তর বা প্রাতিষ্ঠানিক বা সচিবিক লেনদেন বা বিনিময় কাজ করছে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু একটা বিশাল গ্যাপ এখানে আছে। এই নারী সংসদ সদস্যগুলোকে এই ধরনের বিভিন্ন অধিদপ্তর করে তাদেরকে যদি বিভিন্ন অধিদপ্তরের হেড হিসেবে দেখভাল করার জন্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করে একটা প্রশাসনিক পুনর্বিন্যাস করে, তাহলে অন্তত এই সংসদের যে 50টি সংরক্ষিত নারী কোটার সংসদ সদস্য, তাদের কিছু কাজ তারা পাবে। তারা তখন আর উপজেলাতে গিয়ে চেয়ারম্যানদেরকে বিরক্ত করবে না, ইউনোকে বিরক্ত করবে না, প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি করবে না, বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্য পার্সেন্টেজ খাওয়ার জন্য, অথবা ওই এলাকার যে সংসদ সদস্য আছেন নির্বাচিত, তাদেরকে কোনো কাজে বিভ্রাট করবে না। তাদেরকে কিছু কাজ দেওয়া হোক, এই আহ্বান আমি রাখছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে এই বিষয়ে মূল্যায়ন করার জন্য, এবং আদৌ যে সংরক্ষিত করে নারী কোটা না রেখে বরং সংরক্ষিত কোটায় পেশাজীবী রাখা যেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পার্লামেন্ট হলো জনপ্রতিনিধি। আমি আসছি সে বিষয়ে, আমি একটা প্রস্তাবনা রাখছি যে বাংলাদেশের সংসদে পেশাজীবীদের একটি যদি সংরক্ষিত নারী কোটা না রাখে, যদি এটাকে রাখতেই হয় কোনো কোটা, যে কোটার আন্দোলনের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিল, যে কোনো কোটা চাই না, সমান অধিকার চাই, নারী পুরুষ প্রতিযোগিতা করে সব পরীক্ষা পাশ করবে, ভোটেও পাশ করবে, তাহলে আবার কিসের কোটা? কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তো জুলাইতে এত লোক প্রাণ হারালো। তাহলে নারী কোটাও বিলুপ্ত করা হোক, আর না হলে নারী কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হোক। আর যদি কোটা থাকতেই হয়, সেটা থাকতে পারে পেশাজীবী কোটা, রিক্সা চালক, শ্রমিক। আজকে দেখুন জাতীয়তাবাদী দল বিএনপিতে শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, এমন হেন কোনো দল নাই যে দল জাতীয়তাবাদী দল বা বিভিন্ন বড় দলগুলোতে নেই। মৎস্যজীবী দল, রিক্সা চালক দল, এই দল সেই দল, বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন আছে 50টিরও কাছাকাছি। আমার মনে হয় যে বরং পেশাজীবী লোক, তাঁতি দল, শ্রমিক দল, গার্মেন্টস দল, এই সব দল থেকে বিভিন্ন পেশাজীবী শ্রমিকদের, পেশাজীবী লোকজনকে তারা রাজনীতি করা লাগে না। ডাক্তারদের দল আছে, শিক্ষকদের থেকে নিয়ে আসুক, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে। তাহলে এই ধরনের কোটার হয় বিলোপ করা হোক, আর কোটা যদি সত্যি রাখতে হয় তাহলে বাংলাদেশের শ্রেণী পেশার লোকদের থেকে, প্রত্যেক শ্রেণী পেশার লোকদের থেকে মনোনয়নের ভিত্তিতে সংসদে যেভাবে কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। ভাই, আপনি কি যে প্রোগ্রাম নিয়ে আসছেন ওই প্রোগ্রাম থেকে অন্য জায়গায় চলে গেছেন? না, আমি যাচ্ছি না, আমি
আহ, আপনার ধন্যবাদ, আপনি আপনি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু কথা প্রসঙ্গে, যেহেতু এটা একটা টক শো, অনেক কথা চলে আসতে হয়, অনেক সময় সঞ্চালক অনেক কিছু জাতির সামনে তুলে ধরতে হ্যাঁ, হয়। আমরা আপনি আম- যদি এই বিষয়ে আপনার কোনো মূল্যায়ন থাকে আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমার দৃষ্টিতে আপনি আমাকে সময় দিচ্ছেন, জি আমাদের জি সময়ও শেষ হয়ে গেছে প্রায়। জি জি আহ, নিশ্চয়ই। আহ, আমরা রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, বা আমরা একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে, জি বাংলাদেশি আমেরিকান ইমিগ্রেন্ট হিসাবে রাষ্ট্রকে সহযোগিতা, বুদ্ধিমত্তা, ফাইন্যান্স, আমরা যা পারছি আমরা করছি। জি আপনি নিশ্চয়ই। করছেন, আমি করছি। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা। জি জি বাংলাদেশ আপনি সরকার, বলেছেন। হ্যাঁ আপনি নিশ্চয়ই। বাংলাদেশ সরকার যে নিয়ম করছে এখন, 18 থেকে 65 পর্যন্ত যারা প্রবাসী থাকে, প্রবাসীদেরকে কার্ড দেওয়া হবে। 65-এর উপরে যারা আছে তারা জি কি গোলালু খাবে? তারা যে মিলিয়নস অফ ডলার বাংলাদেশের রেমিটেন্সের সাথে জি সম্পৃক্ততা, তারা জি কি ভালো করবে? প্রশ্ন। ভালো প্রশ্ন। এটা সরকার, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সরকারকে পরামর্শ দিতে চাই, আপনার কথাটার মূল্যায়ন যাতে সরকার করে। সো যারা, নিশ্চয়ই জাস্ট আমি আমার আহ, নিশ্চয়ই 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 ইয়ে নিশ্চয়ই। প্রকাশ করছি। তবে রাষ্ট্রকে আমরা ভালোবাসি, 18 কোটি জনগণকে আমরা ভালোবাসি। আমরা কোনো দল মত নির্বিশেষে নয়, আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা কাজ করি। তবে সরকার যদি ভালো পথে থাকে, অগ্রগামী হবে, ফরওয়ার্ডিং হবে। আর সরকার যদি গত সরকারের মতো আচরণ বিধি সৃষ্টি করে, তাহলে থাকবে না। কারণ বর্তমান জগৎটা সেই 70-র, 80-র, 90-র জগৎ নয়। জি বর্তমান 2025-26-এর যে জগৎ সারা পৃথিবীতে আসছে, শুধু বাংলাদেশে নয়। ওকে, জি আপনার আমেরিকার মতো দেশকেও আপনার বিভিন্ন সেনেটর, কংগ্রেসম্যান এবং হাইলি ক্যাবিনেট মেম্বার, তারা তাদের এলাকায় গেলে হেস্তনস্ত হচ্ছে হচ্ছে কার মাধ্যমে? আপনার মাধ্যমে, আমার মাধ্যমে না, ইয়ং জেনারেশনের মাধ্যমে। জি তারা এখানে, কি বলছি কথা বলছেন না, জি জি বলুন। এইখানেও তারা হেস্তনস্ত হচ্ছে। এবং ব্রিটেনে, আপনার ইউরোপেও, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং আপনার গ্রেট ব্রিটেন, সেখানেও হেস্তনস্ত হচ্ছে। শুধু ইন্ডিয়াতে নয়, শুধু ইন্ডিয়াতে ইউএসএইডের মাধ্যমে হ্যস্ত হচ্ছে না। এখন এরা কারা করছে? ইয়ং জেনারেশন করছে। জি তবে আমাদের বাংলাদেশ সরকার এখনো তাদের চোখ, কান আহ, এবং শিক্ষার ভালো শিক্ষা উন্মোচন হন নাই। আমরা ওনাদেরকে বেয়াদবি না করে, আমাদের যারা অচল, ব্রেনে অচল, কর্মে অচল, তাদেরকে আমরা মিনিস্টার তৈরি করছি। আমি ধন্যবাদ আমি- আপনাকে নূর ভাই। জি হ্যাঁ, বলুন। আপনাকে ধন্যবাদ, অনেক কথা, অনেক এবং গুরুত্বপূর্ণ কিছু মনে করি। তাদেরকে তাদেরকে আমরা যদি উপদেষ্টায়, ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা বা ওদেরকে মন্ত্রিত্বের একটা আহ, দারভার না দিয়ে, একটা মন্ত্রী হওয়া, একটা মন্ত্রণালয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভাগ্য উন্নয়ন করা, দেশের ভাগ্য উন্নয়ন করা। আপনার আহ, আহ, ওনাকে পদবি দিলেই আমার রাষ্ট্র এবং জনগণ, জনস্বার্থ উন্নয়ন হবে, তা নয়। আমি আর আপনি কথা বলতে পারি, রাষ্ট্রের শাসনভার যার হাতে আছে, তারেক রহমান সাহেব, উনি বুদ্ধিমত্তা, জ্ঞানী, কিন্তু ওনারও কি সব জ্ঞান আছে? ওনার পাশেও তো নিশ্চয়ই। সারাউন্ডিং অ্যাডভাইজার আছে এবং জি ওনার ফ্যামিলি আছে। জি 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 সব মিলিয়ে উনি কাজ করেন। হুম, তবে আমি আশা করব, আমাদের রাষ্ট্রপতি যাকে দিছেন এবং মঈন স্যারের মতো লোককে এখনও মন্ত্রণালয়ে রাখছেন, দিছেন, এবং আরও কয়েকজন মন্ত্রী আছেন, ওনাদেরকে দিছেন। দেখুন, আপনারাই বয়স ধার্য করছেন 18 থেকে 65। এখন আপনারা ওইগুলোর উপরে কিভাবে যান? কিভাবে আপনারা পার্লামেন্ট ইলেকশন করেন? কিভাবে আপনারা দেশের নেতৃত্ব দিবেন? বলুন। জি নিশ্চয়ই নিশ্চয়ই।
রাষ্ট্র যদি আপনার হয়, ওই রাষ্ট্রকে আপনি ভালোবাসেন, জনগণকে আপনি ভালোবাসেন, আপনি আল্লাহর ওয়াস্তে আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুনাগরিক হিসাবে। জি। আপনাকে মন্ত্রী মহোদয়দেরকে অসম্মান করে আমি এই কথাগুলো বলছি না। আল্লাহ পাক ওনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, বাংলাদেশ নামে দেশটির উন্নয়নের সাথে থাকুক, জনগণের সাথে থাকুক। ধন্যবাদ জিয়া ভাই, আপনার জি, টাইম ধন্যবাদ। কিন্তু প্রায় শেষ। আপনাকে ধন্যবাদ অনেক। আপনি যে কথাটা বলছেন যে মন্ত্রী মহোদয়, আসলে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে উনি দেশের সেবক এবং মন্ত্রীদেরকে একই নির্দেশনা দিয়েছেন। তো সেই প্রেক্ষিতে আমরা বলতে হয় যে মন্ত্রীরা আসলে মহোদয় না, ওনারা আমাদের কোনো এমন মহা উদয় করছেন না যে যেটাকে সন্ধি বিচ্ছেদ করলে মহাজ উদয়, যে উনি এমন অবতার, মানে মহোদয় শব্দটা আসলে একটি করাপ্টেড শব্দ। যে যেরকম সূর্যের উদয় হলে সূর্যোদয় হয়, মহান কারো উদয় হলে মহোদয় হয়। আসলে জনগণের সেবা করতে গিয়ে যদি কেউ মহোদয় সম্বোধিত হয়, তাহলে সে তো আর সেবা করতে পারবে না, সে তো প্রথমেই আমাদের দেবতা বনে যাচ্ছে। তো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই কথাটাও বলতে চাই যে বাংলাদেশের শব্দের যে ত্রুটিপূর্ণ শব্দগুলো, এগুলো প্রশাসন থেকে চিরতরে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। মহোদয় এটা দেবতা তুল্য কোন একটি শব্দ, যে মহা উদয় যার মাধ্যমে হয়, যাকে যাকে দেখলে যে দাঁড়ালে মহা উদয় হয়, সেটা যদি আমরা তাকে ওই জায়গায় আপনি বসিয়ে দিই, উনি আপনি দেশ শাসন দেখুন, করতে একটা পারবেন না। ওয়ার্ড নিয়ে কিন্তু আপনি অন্যদিকে চলে গেছেন। কেন বলছি? হিন্দুত্ববাদী। আমি হিন্দুত্ব মুসলমানবাদীর কথা বলছি না, আমি আমি বলছি যে কথার বাংলা প্রসঙ্গে ভাষাকে বলি, ব্যাকরণিক। এটা এই মহাদয়ের যখন সারা সাউথ এশিয়ার রাজধানী ছিল কলকাতা, হুম, বুঝাতে পারছি? জি, ব্রিটিশ জগতের সময়ে 200 বৎসর রাজধানী ছিল কলকাতা। এই যত ভাষার আবির্ভাব, ভাষাত্বের তেলবাজি মার্কা। এক্স্যাক্টলি ওখান থেকে আসছে। হ্যাঁ, ভাইজান, তো আমরা ওদিকে না সে যাই। কথাটা যেহেতু সংক্ষিপ্ত সময়, আপনি আপনি মন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছেন আসলে বাংলাদেশের ব্রিটিশ পার্লামেন্টকে ফলো করা, অথচ দেখুন ব্রিটিশের যে সিস্টেম সেটাকে আমরা ফলো করি না। যাই হোক, আজকের অনুষ্ঠান অনেক সংক্ষিপ্ত, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। প্রিয় দর্শক, আমরা এখানে সরকারকে অনেকগুলো জিনিস স্মরণ করিয়ে দিয়েছি। আমাদের অনুষ্ঠানটা বিশ্ব পরিক্রমা, এবং আমরা বিশ্বের সাথে বাংলাদেশকে তাল মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা। আমরা এখানে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের স্বার্থে কথা বলি, আমাদের প্রবাসীদের স্বার্থে কথা বলি। আজকের অনুষ্ঠানের মূল উপযোগ্য বিষয় ছিল যে নারীর ক্ষমতায়ন, এবং নারীকে ক্ষমতায়ন করতে গিয়ে আমরা যে পরিবার থেকে নারীকে বিচ্ছিন্ন করে যে আমাদের যে মানুষ গড়ার মায়ের যে স্কুল, মায়ের পাঠশালা থেকে সন্তানদেরকে বঞ্চিত করার ফলে যেই আমরা একটি বিশাল একটি প্রজন্মের ধাক্কা আমরা ধাক্কা খাচ্ছি, সেখান থেকে উত্তরণের কি উপায়, এবং কিভাবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে শক্তিশালী করা যায়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোকে আমরা যেগুলোকে ফলো করি, সেখানে যে প্রশাসনিক কাঠামো এবং সেখানে যে নারীকে যেভাবে ক্ষমতায়ন করছে এবং নারীকে শেষ করবেন। যেভাবে ক্ষমতায়ন করছে, সেই ক্ষমতায়নকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের সাথে আবারও আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন। ডক্টর নূর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আপনাকে আলাইকুম। অশেষ ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমার মতো ক্ষুদ্র একজন লোককে স্থান দেওয়ার জন্য। আপনার দর্শক শ্রোতা সবাইকে, কলা কৌশলী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো